সো হিয়ার উই গো। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিকথার সাথে আছে আমি জেফরি খান, এবং এর সাথে বলতে চাই ভৌতিকথার আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের পুরো এপিসোডটা শোনার জন্য। আজকে আপনাদের জন্য থাকছে মোট 7টি অদ্ভুত হরর স্টোরিজ, এবং আশা করছি এই 7টি ছোট ছোট ঘটনা আপনাদের কাছে এতটাই বেশি ভালো লাগবে যে আপনারা অনেক দিন পর্যন্ত মনে রাখবেন। সো একই সাথে বলতে চাই, আপনারা যারা যারা শুনছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের চ্যানেলটা, এবং অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু ইন্সপিরেশন দিতে ভুলবেন না। আপনাদের জন্যই তো এই ভৌতিক কথা বারবার ফিরে আসা। সো দিস দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমরা ঘটনায় চলে যাব। যাওয়ার আগে আবার ছোট্ট করে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ভৌতিকতার অজস্র স্টোরি যা কিনা আমি ধীরে ধীরে আমাদের পডকাস্ট সাইট রেডিও শহরে আপলোড করেছি। আমাদের কমেন্ট সেকশনে পিন ট্যাপ করা আছে সেই ওয়েবসাইটটা, আপনারা চাইলে কিন্তু সেখানে বাফার ফ্রি এবং একদম অ্যাড ফ্রি অবস্থায় সেই স্টোরিগুলো শুনতে পারবেন এবং সেই এপিসোডগুলো শুনতে পারবেন। সো দেরি করবেন না, আপনারা ভিজিট করে ফেলুন radioshohor.com, এবং আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে radioshohor.com-এর আজকের আমাদের ভৌতিকথার অদ্ভুত এবং সবচেয়ে পুরনো স্টোরিগুলো। সেখানে কি অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। তো যাই হোক, দেরি করবো না, চলে যাই সরাসরি আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম। আশা করছি জেফরি ভাইয়া সহ ভৌতিকথার সকল শুভাকাঙ্ক্ষী লিসেনার ভাই এবং বোনেরা সকলে অনেক ভালো আছেন। জেফরি ভাই আজকে আপনার নিকট একটা বিচিত্র ঘটনা পাঠিয়ে দিচ্ছি। মৃত্যুর পরও চূড়ান্ত ভৌতিক কাহিনী হতে পারে মানুষের জীবনে, ভাবলে রীতিমতো ঘুসপাম ছুটে যায়। গত ঘটনায় আমার জীবনের একটি কালো অধ্যায় বর্ণনা করেছিলাম, হয়তো অনেকে বিশ্বাস করেন নাই, তাতে আমার কোনো আফসোস নেই। আমি আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আমার জীবনের সত্যি কিছু ঘটনা অনেক মানুষের কাছে আপনার মাধ্যমে বলতে পেরেছি। এই বলতে পারাটাই আমার কাছে প্রশান্তি। জেফরি ভাইয়া, আমি তিথির আসল নাম লিখি নাই, কারণ ভালোর মুখোশে অনেক মানুষ হয়তো আমার ঘটনা শুনছিল, তারা তিথির নাম জানলে বারবার বিরক্ত করত। তবে ছদ্মনাম লিখলেও মনে মনে তার আসল নামটাই আমার প্রতি বারবার শুধু মনে হচ্ছিল। আমি মন থেকে বলছি জেফরি ভাইয়া, আপনার বলা ঘটনা আমি আর তিথি একসাথে শুনছিলাম। সে একটু পরপর হাসছিল এবং বলছিল, তোমরা এত সহজে ভয় পাও, কি করে সম্ভব? আর এত ভয় যদি পাও, তাহলে যেখানে আমাদের বিচরণ সেখানে আমাদের বিরক্ত করতে যাও কেন? জেনে বুঝে এসব জায়গায় এড়িয়ে চললেই তো আর সমস্যা হয় না। তোমরাও শান্তিতে, আমরাও শান্তি। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এতদিনে আমি মনের মতো একটা জায়গা পেয়েছি যেখানে মনের জমানোর সকল কথা মন খুলে বলতে পারি। ধন্যবাদ আপনাকে। লেখার অভ্যাস করবার চেষ্টা করছি, যদিও গুছিয়ে লিখতে পারি না। লেখার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলে ফেললাম, আবার এবার ঘটনায় যাওয়া যাক। আমি সুনামধন্য একটি হসপিটালে সেই সময় অ্যাম্বুলেন্স চালক হিসেবে ছিলাম। হসপিটালের নাম বলে মানুষকে অহেতুক ভয় তৈরি করতে চায় না। সেদিন রাতে আমার হেল্পার আমাকে ফোন দিয়ে বলল, মোস্তফা ভাই এখনই হসপিটালে আসেন, একটা ভাড়া আসছে। আমি ঘড়িতে উঠে বসলাম। আমি রীতিমতো গাড়িতে উঠে বসলাম। গাড়ির ড্যাশবোর্ডে তাকিয়ে দেখলাম রাত 1টা ছুঁই। সময় দেখে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। যথারীতি হেল্পারের বাসায় গিয়ে তার সাথে সোজা হাসপাতালে গেলাম। রাস্তায় মোস্তফা হেল্পারকে জিজ্ঞেস করলো, কিরে ভাড়াটা কোথায় যাবে? হেল্পার বলল, ওস্তাদ বর থেকে একটা লাশ নিয়ে টাঙ্গাইল জেলার অন্তর্গত একটা গ্রামে যেতে হবে। শুনলাম একটা ছেলে প্রেমে ব্রেকআপ ইস্যুতে কীটনাশক প্রয়োগ করে নিজেকে মেরে ফেলেছে, আত্মহত্যার কেস। লাশ নিয়ে যাওয়া ভেবে একটু থমকে গেল, কারণ
ছেঁড়া কাটা লাশ দেখে কিছুটা ভয় লাগে। গতকাল অথবা আগের দিন এই মানুষটা হয়তো বা সবার সাথে হেঁটে চলে কথা বলতো, ঝগড়া করছিল। আহারে জীবন, আসলে বাঘ মরলে হয় কাঠ, আর মানুষ মরলে হয় বাঘ। জীবিত অবস্থায় বাঘকে কতই না ভয় পায়, মৃত অবস্থায় বাঘ তো একটা কাঠের মতো। আর মানুষ মরলে মানুষের কাছে বাঘের মতো করে ভয় পায় সবাই আসতে। এসব ভাবতে ভাবতে মোস্তফা ভাই হোটেলে পৌঁছে গেলেন। সকল আইনগত পদক্ষেপ পার করে কাগজগুলো বুঝিয়ে নিয়ে রওনা দিতে দিতে প্রায় রাত 1:30 বেজে গেল। তিনি লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। লাশের সাথে একজন যাত্রী যাবে, অনেকে ছিল তার সাথে। ওই যে মানুষ মরলে যা হয় আর কি, বাঘ। ভয়ে অনেকের সাথে যাবে না সাফ জানিয়ে দিলেন। মুস্তফা ভাই গ্রামের রাস্তা না চেনার কারণে বাধ্য হয়ে একজনকে যেতে হলো। প্রিয় জেফরি ভাইয়া, আপনি হয়তো জানেন গাজীপুর পার হওয়ার পর থেকে হাইওয়ে রাস্তার পাশে অনেক পাতলা বাসা বাড়ি, ধারের কাছে কিছু বন্দর নগরীও পড়ে না, শুধু ফাঁকা মাঠ আর মাঠ। দুপাশে দাঁড়িয়ে আছে সুবিশাল কিছু গাছ। মোস্তফা ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে, পাশের সিটে বসে হেল্পার, আর লাশের সাথে বসে থাকা বয়স্ক লোকটি পিছনে লাশের সাথে আছে। দোয়া পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিল গাড়ি। গাজীপুর পার হবার পর মোস্তফা ভাই লক্ষ্য করলেন গাড়ির সামনে ফাঁকা রাস্তার বাম পাশের দিক দিয়ে একটা অবয়ব দৌড় মেরে চলে গেল। মোস্তফা ভাই অবয়বটাকে দেখে গলার স্বর একটু বাড়িয়ে দিয়ে সূরা পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ প্রায় 1 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পর অবয়বটি গাড়ির সামনে আবারও দৌড়ে আসছিল। সামনে ছোট্ট একটা বাজারের মতো দেখে অবয়বটা আবারও অদৃশ্য হয়ে যায়। মোস্তফা ভাই শেষ মুহূর্তে দেখতে পেলেন অবয়বটি দেখতে কিছুটা ভাল্লুকের মতো, কিন্তু মুখটা দেখা যাচ্ছিল রীতিমতো কুমির বা গুই সাপের মতো দেখাচ্ছিল। দাঁতগুলো গাড়ির আলোতে পরিষ্কার দেখতে পেলেন, চকচকে তীক্ষ্ণ দাঁত। হেল্পার পাশের সিটে বসে থাকলেও মোস্তফা ভাই যা দেখছেন হেল্পার তা কিছুই দেখতে পাচ্ছিলেন না। এই সময় হেল্পার ভাবছিল যেহেতু লাশ নিয়ে যাচ্ছে তাই হয়তো বা মোস্তফা ভাই দোয়া পড়ছে। যাই হোক, কিছুটা সামনে এগিয়ে দেখতে পেলেন বাজারের মতো একটা জায়গায় রাত বেশি হবার কারণে দোকান বন্ধ ছিল। মোস্তফা ভাই লক্ষ্য করলেন বাজারের শেষ মাথায় একটা গ্যারেজ লাগোয়া একটা দোকান এখনো খোলা আছে, এবং সেখানে দিন মজুরি কিছু লোক বসে ছোট ছোট টিভি দেখছে এবং সাথে খুশ গল্পে মেতে আছেন। মোস্তফা ভাই গাড়ি দাঁড় করালেন দোকানটার সামনে। গাড়ি থেকে হেল্পার, লাশের যাত্রী এবং মোস্তফা ভাই সবাই নেমে আসলেন। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে এক কাপ চা খেয়ে রুটি খেয়ে কিছুটা সময় পার করে এরপর মোস্তফা ভাই রেস্ট নিতে চাইলেন দোকানটার সামনে, কারণ সেই ভয়ানক জীবটার মুখ এখনো তার চোখে ভাসছিল। কিন্তু মোস্তফা ভাই কাউকে কিছু জানালেন না, কারণ সবাই ভয় পেয়ে গেলে সাহস দেবার মতো কেউ থাকবে না। এতটা পথ তাদের 3 জনকেই যেতে হবে। হেল্পার আর যাত্রী ঠেলাঠেলিতে বাধ্য হয়ে আবার গাড়িতে বসলেন। গাড়ি তার আপন গতিতে এগিয়ে যাচ্ছিল। কিছুটা সামনে এগোতেই হঠাৎ করে অ্যাম্বুলেন্সের পিছনে থাকা লোকটি চিৎকার করে উঠল। মোস্তফা ভাই সাথে সাথে ব্রেক কষলেন। হেল্পারও দ্রুত নিচে নেমে গিয়ে দরজা খুলে জিজ্ঞেস করলেন কি হয়েছে, কিন্তু জিজ্ঞেস করার আগেই তারা চমকে উঠল। লাশের পাশে থাকা মধ্যবয়স্ক লোকটি আছে, কিন্তু গাড়ির ভেতরে থাকা সেই লাশটি নেই। হসপিটাল থেকে বের হবার পর লাশটি উপরে একটা পাতলা চাদর দিয়ে ঢাকা ছিল। চাদর সেখানে পড়ে আছে, কিন্তু ভেতরে লাশটা উধাও। মোস্তফা ভাই, হেল্পার ও লাশের যাত্রী 3 জনে অনেকটা ভয় পেয়ে গেলেন, কিন্তু লাশ যেহেতু মোস্তফা ভাইয়ের হেফাজতে তাই বাধ্য হয়ে বাকি 2 জনকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু প্রকৃত অর্থে ভেতরে মোস্তফা ভাই প্রকাণ্ড ভয়ে জমে গিয়েছিলেন, কারণ একটু আগে তিনি নিজ চোখে এরকম একটা অবয়ব দেখেছেন যার ভয় এখনো তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। রাতে অ্যাম্বুলেন্স হর হামেশা নিয়ে বের হতে হয় মোস্তফা ভাইকে, তাই গাড়িতে সবসময় 2টা লাইট থাকে। তারা 3 অসহায় বিপদগ্রস্ত লাইট বের করে আসে, লাশ খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পান না। বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে পিছনে ফেলে আসা সেই দোকানটার সামনে যায়, আবারও সেখানে গিয়ে সবাইকে লাশ উদ্ধার করে দেবার রিকোয়েস্ট করতে থাকেন। তাদের মাঝে কিছু মানুষ ভয় আসবে না বলে জানিয়ে দেয়, কিন্তু কিছু মানুষ সত্যি উদ্ধার করার প্রবণতা নিয়ে তাদের প্রস্তাবে সম্মতি দান করেন। লাশ খুঁজতে খুঁজতে উধাও হবার সেই কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত যান। লাশের পাশে থাকা মধ্যবয়স্ক লোকটিকে জিজ্ঞেস করা হয় আসলে লাশটি কোথায় যাওয়ার পরে আর দেখতে পাননি। তিনি জবাবে ভয় ও কান্না মিশ্রিত গলায় বললেন, চা পান করার পর গাড়িতে উঠে লাশটির দিকে একবার তাকিয়ে দেখলাম ঠিক মতো আছে,
গাড়ি চালু হওয়ার পর একটু সামনে এগোতেই তিনি লক্ষ্য করলেন লাশটি নিচ থেকে ঝাঁকি দিয়ে উঠলো, 2 থেকে 3 বার উঠলো। তিনি ভাবেন হয়তো বা রাস্তায় অ্যাবড়া থ্যাবড়া এই জন্য ঝাঁকি কাটছে। কিছুটা সামনে এগোতে এগোতে তিনি দেখেন এবার লাশটি নিচ থেকে উঠে বসে এক অতৃপ্ত গর্জন দিয়ে হাসছে, কিছু একটা বলছে। এটা দেখার পর তিনি চোখ বন্ধ করে ভয়ের চোটে কেঁদে উঠে চিৎকার করেন। তারপর গাড়ি থামিয়ে আপনারা দরজা খুলেন। আমি জানি না লাশ দরজা খুলেছে নাকি আপনারা দরজা খুলেছেন। আমি ভয়ে আটকে চোখ বন্ধ করেছিলাম, বাকিটা আপনারাই আমাকে জানান। তখন মোস্তফা ভাই বললেন তিনি গাড়ি থামিয়ে পেছনে এসে গাড়ির দরজা খুলেছেন। এমন না যে দরজা খোলা ছিল। পরের সময় বুঝে যায় এটা একটা ভৌতিক ঘটনা, নয়তো বন্ধ দরজা ওপাশে লাশ কিছুতে উধাও হওয়ার কোনো ক্ষমতা রাখে না। এবার মোস্তফা ভাই চুপ থাকতে পারলেন না। একটু আগে দেখে আসা সেই অবয়বের ঘটনা সবাইকে বললেন। রীতিমতো সবাই ভয় হতভম্ব হয়ে গেল। দিনের আলোতে কোনো কিছুতেই মানুষ শিহরিত হন না, রাতের আধারে সামান্য নিজের পায়ের স্যান্ডেলের আওয়াজকেও ভয় পান। এটা তো চোখের দেখা অন্ধকার ছায়া। ভয় সবাই একে অপরের হাত ধরে লাশটি খুঁজতে থাকেন এবং জোরে জোরে দোয়া পাঠ করতে থাকেন। একত্রে সবাই মিলেমিশে দোয়া পড়তে থাকেন। একসময় একজন লাশটি আবিষ্কার করেন। একটি গাছের বসে আছে একটি ছেলে। যিনি লাশটি আবিষ্কার করেন তিনি ওই দিকে ইশারায় আঙ্গুল দেখিয়ে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাকি থাকা সবাই একত্রে দোয়া পড়তে থাকেন, কিন্তু কেউ গাছে উঠে লাশটি নামানোর সিদ্ধান্ত নিতে পারে না। কারণ এতগুলো ঘটনার পর এবং লাশটির অভাবে একটা ডালে কোনো সাপোর্ট ছাড়াই বসে থাকার অবস্থা কেউই সাহস করতে পারে না। এরকম অবস্থায় পরে কিছু মানুষ সেখানে রেখে মোস্তফা ভাই স্থানীয় 2টি লোকের মাধ্যমে পাশের মসজিদের ইমাম এবং সাথে কিছু গ্রামবাসীকে নিয়ে আসে। এমন একটা ভয়ঙ্কর ঘটনা শুনে সেই রাতে অনেক উৎসুক জনতা বা উৎসুক গ্রামবাসী ঘটনা প্রত্যক্ষ করতে এবং অভিজ্ঞতা অর্জনের জন্য সেখানে ভিড় জমায়। ভয় কেউ গাছে উঠে লাশটি উদ্ধার করার দুঃসাহস করতে পারে না। এদিকে হেল্পার ও লাশের সাথে থাকা আত্মীয় ঘটনার আকস্মিকতায় রীতিমতো জ্ঞান হারিয়ে পাশে লুটিয়ে পড়েছে। এভাবে এক সময় ফজরের আজানের সময় ঘনিয়ে আসে। ফজরের নামাজ শেষে একজন সাহসী মানুষ নিজের ইচ্ছাতে বলে সে গাছে উঠে লাশটি উদ্ধার করবেন। তার কথা শুনে আরেকজন যুবক রাজি হন। পরে তারা দুজন একসাথে উঠে তারা লাশটির গায়ে স্পর্শ করতে লাশটি নিচে পড়ে যায়। পরে মোস্তফা ভাই এবং গ্রামবাসী মিলে লাশটি ধরে ধরে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেয়। তারা ভালো করে লাশটি পর্যবেক্ষণ করে দেখতে পায় লাশটির বুকে দেওয়া সেলাই ধার করে নেওয়া হয়েছে। এরপর আরো লক্ষ্য করলে বোঝা যায় লাশটি কনুই থেকে উপরের অংশে বিভৎসভাবে হিংস্রতার সাথে কামড়িয়ে মাংস এবং আরো দেখা যায় লাশের উরু থেকে হাঁটু পর্যন্ত একই অবস্থা, হিংস্র কামড় ছিঁড়ে ফেলেছে কেউ। এসব ঘটনার পর মোস্তফা ভাই গাড়ি চালিয়ে যাবার সাহস করতে পারেন না। রাত সেই জায়গায় কাটিয়ে দেওয়ার পর সকালবেলা রওনা হন 11টার দিকে এবং তিনি তার গন্তব্যে পৌঁছে যান। পরে সেখানে লাশ নামিয়ে দিয়ে এলাকার লোকজনের মুখে কথার মাধ্যমে অনেক নির্যাতনের শিকার হয়ে ফিরে আসেন। অনেকে অনেক কথা বলছিল মোস্তফা ভাইকে। পরে লাশের সাথে থাকা মধ্যবয়স্ক লোকটির কথা শুনে মোস্তফা ভাইয়ের দোষ না পেয়ে ভাড়া বুঝিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনার পর মোস্তফা ভাই 15 দিন ঠিক মতো রাতে ঘুমাতে পারেননি। চোখ বুঝলেও তিনি সেই বিভৎস লাশ, সেই বিভৎস ঘটনা এবং বিভৎস সেই অবয়বকে কল্পনায় দেখতে পারতেন। এই ছিল মোস্তফা ভাইয়ের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক এক ঘটনা। আশা করি জেফরি ভাই ঘটনাটি আপনার অনেক ভালো লেগেছে। আশা করি ঘটনাটি ভালো লাগবে, অবশ্যই পড়ে শোনাবেন। জেফরি ভাই ঘটনাটি সিলেক্ট হলে আমাকে অবশ্যই জানাবেন প্লিজ। পরবর্তী ঘটনা লেখার উৎসাহ পাবো। এটি ভৌতিক কথার শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ সেলিম, বগুড়া, রাজশাহী। কি চমৎকার লেখেন আপনি, আমি খুব অবাক হয়ে যাই। সালাম ভাই, আমি খুবই বড় একজন ফ্যান হয়ে গেছে আপনার লেখা। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লেখেন। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি আরও ঘটনা পাঠাবেন আমাকে, এবং ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু স্টোরি আমরা চাই যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো আমি যেসব কালেক্ট করি, আপনারাও যদি আমাকে কিছু কালো জাদুর ভয়ঙ্কর ঘটনা পাঠান, সে কালো জাদুর ঘটনাগুলো দিয়ে আসলে আমরা যদি সাজাতে পারি আমাদের একটা এপিসোড, তাহলে মনে হয় অনেক দারুণ কিছু হবে। আমি চাই যে আপনাদের ঘটনা আরও বেশি পড়ে শোনাতে। সো আপনারা ঘটনা পাঠাবেন, আমাদের ঘটনা পাঠাবেন। অ্যাড্রেসটা আপনারা সকলেই জানেন, আমাদের ইমেল অ্যাড্রেসটা উইচ ইজ bhautikstories@gmail.com, BHOUTIKSTORIES@gmail.com। সো আর দেরি করবো না, আমরা নেক্সট ঘটনায় চলে যাব। ঘটনাটি যেভাবে পেয়েছি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি।
ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মেহেদি ইসমাইল। আশা করছি মেহেদি ভাই যদি আমাকে শুনে থাকেন, আশা করছি আজকের এপিসোডটা অনেক ভালো যাবে। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। হাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি মোহাম্মদ ইসমাইল আহমেদ। আমার বড় আপুর শ্বশুর বাড়ির পাশের গ্রামে একটি হৃদয় বিতরক ঘটনা শেয়ার করতে চাই। বড় ঘটনা ভালোবাসেন এইটা, এবং বড় ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গুছিয়ে লিখতে পারি না, তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার আপু যেভাবে ঘটনাটি বলেছিল আমাকে ঠিক সেইভাবে বলছি। আপুর ভাষায় আমি লিখছি। আমার পাশের বাড়ির ছেলে নোবেলের মা মারা গেছেন 3 বছর আগে। উনি থাকেন তার কাকার কাছে, আর কাকার বউ এবং এক ছেলেকে নিয়ে সংসার। নোবেলের বাবার অনেক সম্পত্তি ছিল, সব সম্পত্তি নোবেলের নামে। বেশ কিছুদিন ধরেই দেখছি তার কাকা তাকে অনেকে বকাবকি করছে, কিসের জন্য যেন। এমন আরো কয়েকদিন দেখা গেল যে বকাবকি গালাগালি করছে খুব জোরে জোরে। অনেকেই তাদের বাসার সামনে গেলে শুনতে পারত ঘটনাগুলো। হঠাৎ কয়েকদিন ধরে পাড়ার লোকেরা তাকে দেখে না। সবাই ভেবেছিল হয়তোবা কোনো একটা কাজে ঢাকা গেছে। তার কিছুদিন পর হঠাৎ এক ব্যক্তি বিড়ি টানতে টানতে যাচ্ছিলেন অন্য এক গ্রামে। বড়ই গাছের নিচ দিয়ে যখন যাচ্ছিলেন তখন হঠাৎ দেখে কেউ একজন গাছ। এই দৃশ্য দেখে তিনি গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসেন। গাছে উঠে লাশ খেয়ে নোবেলের লাশ দেখে মনে হচ্ছিল তাকে কেউ একজন খুব রাগে ক্ষোভে পেটে পুকে অনেক বার হয়েছে এবং অনেক রাগ নিয়ে তাকে খুন করা হয়েছে। পরে থানায় কল করলো, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ময়নাতদন্ত করার জন্য লাশ নিয়ে যান। তাদের কাকা কাকি তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা বলে তারা কিছুই জানে না, ঢাকায় নাকি কি কাজে যেন গিয়েছিলেন। এগুলো বলে তাদের কাছ থেকে চলে আসেন। আমাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তখন সবাইকে খুলে বললাম 1 সপ্তাহ আগে তার কাকা এবং কাকি তার উপর রাগারাগি করছিল, কিন্তু কেন সেটা আমি জানি না। পরে পুলিশ আমাদের কথা শুনে চলে যায়। লাশের জানাজা দিয়ে কবর দেওয়া হয় এবং তার কিছুদিন পর থেকে গ্রামে শুরু হলো এক বিরল ঘটনা। আর ভৌতিক ঘটনার শুরুটা অনেকটা এখান থেকে। একদিন আমি রাতে ঘুমিয়েছিলাম। রাত তখন 11টা কিংবা রাত 11:30 হবে। টয়লেটে যাব তো দুলাভাই রাত 9টার দিকে ঘুমিয়ে পড়েছিলেন, তাই তাকে ডাকলাম না। নিজেই হাতে লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। আমার ঘরের দরজা দিয়ে সোজা তাকালে নোবেলের কবর দেখা যায়। আমি ভয় না পেয়ে টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। টয়লেটে যেতে 2 মিনিট সময় লাগে। লাইট অন করে দেখি চার্জ নেই। আমি ভয়ে তাড়াতাড়ি যাচ্ছিলাম। হঠাৎ আমার 2 কিংবা 3 হাত দূরে দেখি দাঁড়িয়ে আছে নোবেল। কি বিচ্ছিরি তার হাসি! পরক্ষণে আবার সে কান্না করছে আর বলছে, আমার কি অপরাধ ছিল? ওরা যে আমায় মেরে ফেললো। আমি তো ওদের কোনো খারাপ চাইনি, তাহলে কেন ওরা আমায় এমন নৃশংসভাবে খুন করলো? আমি নিতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেলেছি। জ্ঞান ফিরে দেখি আমি খাঁটি শুয়ে আছি। তখন দুলাভাই বলল, ঘুমের ঘরে বিছানায় হাত দিয়ে দেখে তুমি নেই। পরে বাইরে গিয়ে দেখি উঠানে গিয়ে তুমি পড়ে আছো, জ্ঞান হারিয়ে ফেলেছো। কি হয়েছিল তোমার সাথে? এরপর আমি আমার দুলাভাইকে সব ঘটনা খুলে বলি। যেমনটি বলেছিলাম ঠিক তেমনভাবেই লিখতে বসলাম। তার আগে কিছু কথা বলি। 7 এপ্রিল শুক্রবার আমার জন্মদিন, তাই আপনার কাছে বিনীত অনুরোধ আমার নামটা ডেকে আমাকে জন্মদিনের উইশ করবেন। হ্যাপি বার্থডে মেহেদি ইসমাইল ভাই। আশা করছি আপনি আমাদের এই স্টোরিটা শুনছেন এবং ভৌতিক কথার 83তম এপিসোড আপনি শুনতে পাচ্ছেন। আবারও ঘটনায় চলে যাই। আমি দুলাভাইকে বলার পর কথাটা তিনি মোটেও বিশ্বাস করলেন না। এক কথা তিনি হেসে উড়িয়ে দিলেন, বলেন এইসব কিছু না, নোবেলের এমনভাবে মৃত্যু হয়েছে সেটা নিয়ে বেশি কিছু ভাবার কিছু নেই। আমি মনে মনে ভাবলাম হবে হয়তো এরকম কিছু একটা, তাই বলে মা মরা ছেলেটার এরকম মৃত্যু মেনে নেওয়া যায় না। তারপর বেশ কিছুদিন পার হয়ে গেল। নোবেলের আত্মাকে গ্রামের প্রতিটা মানুষই দেখতো যে জানালার পাশে এসে সে ডাক দিচ্ছে, বিভিন্ন কান্না জড়িত শব্দে সে কথা বলছে। খুব করুণ সুরে সে বলে, আমি কার এমন ক্ষতি করেছিলাম যে আমার ওরা এইভাবে মানলো? আমার মৃত্যুর বিচার চাই। জোরে জোরে কান্না করতে থাকে সে। আস্তে আস্তে কান্নার শব্দটা একসময় মিলিয়ে যেতে থাকে। গ্রামের সবাই এই বিষয়টা আর নিতে পারছিল না। একদিন গ্রামের কিছু মানুষ সেখানকার পুলিশের ইমামকে সব ঘটনা খুলে বলে। ইমাম সব ঘটনা শুনে বলে, আমায় 2 দিন সময় দাও, আমি চেষ্টা করে দেখি কি করা যায়। 2 দিন পর ইমামের কাছে সবাই যায়। ইমাম তখন যা বলল তা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। ইমাম সাহেব বললেন, আমি এই 2 দিনে আমার পোষা জিনের দ্বারা যা জানতে পারলাম তা হচ্ছে, যাকে নোবেলের রূপে তোমরা দেখছো সে আসলে মানুষ নয়, এটা একটা খারাপ জিন।
তাকে এই কাজের জন্য চালান করা হয়েছে। মূলত কে করেছে, কিসের জন্য হয়েছে, ঘটনা শেষে বলবো আমি। এদিকে নোবেলের পরিবার রাতে ঘুমাতে রীতিমতো অনেক ভয় পায়। ইতিমধ্যে তাদের সাথে অনেক ঘটনা ঘটে গিয়েছে, ভয় কেউ কিছু বলতে পারে না। তার 1 সপ্তাহ পর নোবেলের কাকার ছেলে অবস্থায় পায়। তার লাশটা দেখে বোঝা যায় সে খুব ভয়ঙ্কর কিছু দেখে জ্ঞান হারিয়ে মারা গিয়েছে, সাথে শরীরে অনেক অত্যাচারের দাগ রয়েছে। নোবেলের কাকার পরিবার তার ছেলের লাশ দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। লাশকে পুলিশে নিয়ে যায়। দিন দিন তার ছেলের শোকে রীতিমতো পাগল হয়ে যায় নোবেলের কাকা। হঠাৎ একদিন তার পরিবার থানায় গিয়ে জোরে জোরে কান্না করতে করতে বলে, সম্পত্তি নিয়ে এখন কি হবে? আমার ছেলেকে তো ওই নোবেলের আত্মা মেরে ফেলেছে। কাকার এই কথা শুনে পুলিশ বলল, মানে কি বলতে চাচ্ছেন আপনি, খুলে বলুন। তখন নোবেলের কাকা বললেন, ওর বাবা অনেক সম্পত্তির মালিক ছিল। হঠাৎ ও একদিন আমাদের বলে ও নাকি নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে ঢাকায় গিয়ে থাকবে, তার নাকি কার ভালোবাসার মানুষ আছে তার সাথে। তখন আমি বলি, তুই সম্পত্তি বিক্রি করে দিলে আমরা কোথায় যাব? নোবেল তখন আমাকে বলে, আপনাদের অল্প কিছু জায়গা দিয়ে যাব, আপনারা অবশ্যই ভালোভাবেই থাকতে পারবেন। এটা শুনে আমার খুব রাগ হয়, তাই রাগারাগি করেছিলাম, কিন্তু পরক্ষণেই মুচকি হেসে বললাম, ঠিক আছে বাবা, তুই যা করবি তো আমাদের ভালোর জন্যই করবি, তাই না? নোবেল কিছু না বলে চলে যায় সেদিনকার মতো। ও চলে যাওয়ার পর আমার বউকে আমি বললাম, এইটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সোনার ডিম পাড়া মুরগিকে হাত ছাড়া করা যাবে না। প্রয়োজন হলে ওকে খুন করে জায়গা সম্পত্তি হাতে নেব। এই সম্পত্তির মালিক হবে আমার ছেলে। তোমার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে দাও, কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। কিছুদিন পর সময় বুঝে হামলা করি। যেদিন শহরে পায়েল নামের মেয়ের সাথে দেখা করতে যাবে বলেছে, সেই রাতে কাজটা করবো ভেবে রেখেছিলাম। ওই রাতে ট্রেনে যাবে জানতাম, তাই আগে ওকে আমার বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াতে আসতে বলি। আমরা বেরিয়ে পড়ি। যখন ওই বড়ই গাছের কাছে আসে তখন চাকু দিয়ে সামনে থেকে কোপ মেরে দিই। আমার ছেলে ওর মুখ চেপে ধরে, আমার স্ত্রী ওর পা বেঁধে ফেলে। আমার ছেলে চাকু টেনে প্রচুর রাগে ওকে কোপাতে থাকে। যখন প্রায় মরা মরা অবস্থা তখন গাছের ধারে। কাকার মুখে এসব কথা শুনে পুলিশ তাদেরকে জেলে দিয়ে দেয়। এরপর পায়েল নামের মেয়েকে খুঁজে বের করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। উনি এরপর সব ঘটনা খুলে বলেন। তার আগে ইমাম কি বলেছিল সেই ঘটনাটা বলি। এই জিনকে চালান করেছে একজন কালো জাদুকর এবং একজন মেয়ে সেটা করিয়েছে। নোবেলকে কে খুন করেছে এই ব্যাপারে, নোবেলকে যে খুন করেছে তার বিচার পাওয়ার জন্য সে মূলত এই খুনটা করেছিল। তার জিনটা প্রথমে গ্রামের মানুষদেরকে ভয় দেখিয়ে জানাতে চাইতো তার সাথে এমন কি হয়েছিল তা জানানোর জন্য, এবং আরো বলেন এটা ভালো কাজের জন্য করা হচ্ছে, তাই আমার জিনরা বাধা দিতে বারণ করেছে আমায়। তাই আপনারাও এখন চুপ থাকেন, যা হচ্ছে হতে দেন, যে খুন করেছে সে সাজা পাবেই। এখন আসি পায়েল নামের মেয়ের কথায়। আমি আর নোবেল দুজনকে অনেক দিন ধরে ভালোবাসতাম। নোবেল ঢাকায় চাকরি করে, আমিও ঢাকায় চাকরি করতাম। তাই আমরা ঠিক করেছিলাম ওর গ্রামের বাড়ির এর সম্পত্তি বিক্রি করে ঢাকা একটা ফ্ল্যাট কিনে নেব। কিন্তু কিছুদিন পর ও বলে কাকার পরিবার নাকি হুমকি দিচ্ছে জায়গা জমি নিয়ে। আমায় বলে, আমি কালকে রাতের ট্রেনে চলে এসে ঢাকায় আসতেছি, তোমাদের নিয়ে ঘুরতে যাব। এই বলে কল রেখে দেয়, কিন্তু ওর ফোন বন্ধ দেখায়। রাতে ভাবলাম ট্রেনে আসেনি হয়তো বা ফোনে চার্জ নেই। দুপুরে কল দিয়ে দেখি এখনো ফোন বন্ধ। ওদের গ্রামের এক ভাইকে তখন কল দিই এবং তার কাছ থেকে সবকিছু বুঝতে পারি যে তাকে খুন করেছে। আমার বুঝতে বাকি রইল না এই সব কারা করেছে। থানায় কেস করতে পারিনি কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। একজন তান্ত্রিককে খুঁজি এবং পেয়েও যাই। তাকে সব ঘটনা খুলে বলি। উনি বলেন কাজ হয়ে যাবে, ওর কাকার পরিবারের উপর আমি জিন চালান করব, আজকে রাতেই হয়ে যাবে। তুই শুধু তাদের একজনের ছবি দে, তারপর নোবেলের দা ওর কাকার পরিবারের ছবিগুলো তাকে দিই। এরপরে আমাকে তান্ত্রিক বলে, চলে যা, বাড়ি চলে যা। জিনটা তার মতো কাজ করছিল, কিন্তু সে ভালো কাজ করছে কিছুটা। তাই রাগে নোবেলের কাকার ছেলেকে মেরে ফেলে। মনে মনে খুশি হলাম, বললাম ভালো হয়েছে। এরপর তারা তাদের সন্তানকে হারানোর পর সবকিছু স্বীকার করে নেয়। আর এটাই তো আমি চেয়েছিলাম। কালো জাদুকে কোর্ট বিশ্বাস করে না। কোর্ট কেন, সমাজও বিশ্বাস করে না। নোবেলের কাকার পরিবারের পরের শাস্তি কি হয়েছিল তা কেউ জানতে পারেনি। ভাই, এই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথার বন্ধুদের পড়ে শোনালে খুশি হব। আর আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া কালো জাদুর একটা ঘটনা আছে যা 2019 থেকে 21 সাল পর্যন্ত আমরা ফেস করেছি। ইনশাআল্লাহ সময় করে আমি অবশ্যই ঘটনাটা পাঠাবো, এবং বেশ লম্বা একটা স্টোরি, যেটা হয়তো বা 2 থেকে 3টা এপিসোডও হয়ে যেতে পারে।
অসংখ্য ধন্যবাদ এই মেহেদি ইসমাইল ভাই, আপনার স্টোরিটা পড়ে শোনানো হলো। যদিও ঘটনাটি আমার পড়তে বেশ কষ্টসাধ্য হয়েছিল, বিকজ কিছু জায়গায় আসলে একটু প্রবলেম হচ্ছিল পড়তে, এবং কিছুটা আমি বুঝে নিয়েছি, কিছু জায়গায় দাড়ি কমা অনেক কিছু মিসিং ছিল। যাক, তারপরেও ঘটনাটা ইন্টারেস্টিং ছিল। একই সাথে বলছি যে এই ধরনের ঘটনা কিন্তু সচরাচর হয় না, এটা ইউনিক স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ওয়ান্ডারফুল স্টোরি। আমরা চলে যাব আমাদের নেক্সট ঘটনায়। আমাদের নেক্সট ঘটনাটা হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী আমাদের ভাইয়া, আমাদের সালাম ভাই আমাদেরকে একটা ইন্টারেস্টিং স্টোরি পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আমি আশা করছি সালাম ভাই এই নিয়ে 4 নম্বর স্টোরি আমাদেরকে লিখে পাঠাচ্ছেন। প্রথমে একটা তিনি গ্রামের ঘটনা বলেছিলেন, তারপরে তিনি শেয়ার করেছিলেন আমাদেরকে তার কলিগের সাথে ঘটে যাওয়া ঘটনা, এরপরে তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছিলেন। আজকে আমরা তার পর্যায়ক্রমে শুনতে যাচ্ছি অ্যাম্বুলেন্সের একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। চলে যাই আমাদের অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর এক ঘটনায়, সালাম ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি পাঠিয়েছেন আনোয়ার ভাই আমাদেরকে ইমেল করে ঘটনাটি পাঠিয়েছেন। ঠিক তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবে আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আনোয়ার ভাই, আপনার স্টোরিটা আমি এখন পড়ে শোনাচ্ছি। তিনি প্রথমে লিখেছেন, প্রথমে লেখা বা উচ্চারণের ভুলের জন্য ক্ষমা চাইছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমার নাম আনোয়ার, কুমিল্লা জেলা হোমনা থানার কোনো এক গ্রামে আমার বাড়ি। এবার ঘটনায় আসি। ঘটনাটি শোনা আমার এক প্রতিবেশী বড় ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি ঘটে হোমনা থানার এক গ্রামে। গ্রামের নাম বলতে না পারায় ক্ষমা চাইছি, বললে সমস্যা হতে পারে এই জন্য বলতে পারছি না। এবার ঘটনায় আসি। বড় ভাই তখন ওই গ্রামেই কাজ করত। এই গ্রামে এক লোক ছিল, তার নাম না জানায় তার নাম দিলাম করিম চাচা। করিম চাচা একদিন তার ভাইদের সাথে বাড়ি জমি জমা ভাগাভাগি করে ফেলে। এই গ্রামে একটি অনেক বড় বিল ছিল। ভাগাভাগি করে করিম চাচা বেশি ভাগ নিয়ে ওই বিলের মধ্যে গিয়ে বাড়ি করে। তাদের জমি তাদের আবাদি বাড়ি থেকে অনেক দূরে, প্রায় বিলের মাঝখানে ছিল। করিম চাচা সেখানে গিয়ে তার নিজের জন্য বাড়ি করে। তার সংসারে ছিল করিম চাচা, তার বউ, তার 2 ছেলে, এবং তার ছেলে ছিল ছোট। আর বড়টার বয়স 8 কিংবা 9, আর ছোটটার বয়স 4 বছর। এই তার ছোট একটা ফ্যামিলি ছিল। হঠাৎ একদিন করিম চাচা অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার দেখায় কিন্তু কেউ কিছু করতে পারছিল না। তারপর এক রাতে তিনি মারা যান। রাতের বেলায় মারা যাওয়ার কারণে তার ছেলেগুলো ছোট থাকার কারণে তার বউ কাউকে গিয়ে ডাকতে পারে না। কিন্তু করিম চাচার বউ ছিল অনেক সাহসী। তিনি আর তার 2টি ছেলে বসে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে প্রায় মধ্যরাত হয়ে গেল। এমন সময় তিনি শুনতে পেলেন তাদের বাড়ির নিচ দিয়ে কেউ যেন যাচ্ছেন। তিনি ভাবলেন ডাকবেন কিনা। যখনই ডাকতে যাবেন তখনই তিনি শুনতে পান ঘরের দরজায় কেউ টোকা দিচ্ছে। তিনি বললেন, কে? বাইরে থেকে বলে উঠল, আমি খালা। এই বিলের মধ্যে একজন মানুষের কণ্ঠ শুনে তিনি সাহস পেলেন। তিনি দরজাটা খুলে দিয়ে বললেন, কে বাবা তুমি? ছেলেটি বললেন, খালা, আমি আপনাদের বাড়ির নিচ দিয়ে যাচ্ছিলাম, তখন শুনতে পেলাম কান্নার আওয়াজ, তাই ভাবলাম কোনো বিপদ হলো কিনা, দেখতে আসলাম। করিম চাচার বউ বললেন, ভালো করেছো বাবা তুমি এসে। দেখো তোমার ছোট ছোট 2টা ভাই আর আমাকে রেখে তোমার খালু দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি বাচ্চাদের জন্য কাউকে খবর দিতে পারছি না। বলে রাখা ভালো, তাদের ঘরে কোনো মোবাইল ছিল না। ওই ছেলেটি কিছুক্ষণ পর বলল, আচ্ছা খালা, আপনারা মনে হয় অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছেন, কিছু খানো নাই, আপনার ছেলেগুলোকে কিছু খাওয়ান, অনেক ক্লান্ত দেখাচ্ছে ওদেরকে। আপনি এক কাজ করেন, আপনি ভাইদেরকে কিছু খাওয়ায় নেন, আমি আছি খালুকে দেখতে। আপনি ওই রুমে যান। গ্রামের টিনের ঘর যেরকম হয়, এক ঘরে 2টি রুম, শুধু মাঝখানে একটি টাটাই আর বাঁশের বেড়া। বেড়ার কাছে গিয়ে তাকালে এক রুম থেকে আরেক রুমে কি হচ্ছে সবকিছুই দেখা যায়। করিম চাচার বউ ছেলেটির মতো বাচ্চাদের খাওয়াতে ওই রুমে চলে গেলেন। করিম চাচার লাশের পাশে ওই অচেনা ছেলেটি একা একা বসে আছে। চাচি তখন বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের একটু ঘুম পাড়ানোর জন্য একটু শুয়েছিলেন। ততক্ষণে পরিবেশ একদম নীরব। চাচি শুনতে পেলেন সামনের রুম থেকে কট কট করে আওয়াজ আসছে, যেন কেউ কিছু খাচ্ছে। চাচি তখন ওই বেড়ার ফাঁক দিয়ে কি হচ্ছে সেটা দেখার জন্য, বোঝার জন্য তাকালেন। তখন তিনি যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি একেবারে প্রস্তুত ছিলেন না। চাচি বেড়ার ফাঁক দিয়ে দেখলেন তার স্বামীর লাশে ফেলেছে ছেলেটা। চাচি তখন অনেক ভয় পেয়ে তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সাহস করে গলা ছাড়া দিলেন। তখন ছেলের উপর সে পিশাচটি বললেন, কি হয়েছে খালা?
চাচি বললেন, কিছু না, এই তোমার ভাইরা একটু প্রস্রাব করবে। তখন পিশাচটি বললেন, আচ্ছা খালা, আপনি এক কাজ করেন, পিছনের দরজাটা খুলে ভাইদেরকে প্রস্রাব করিয়ে নিয়ে আসেন। চাচি বললেন, ঠিক আছে বাবা। এটা বলে চাচি পেছনের দরজা খুলে ছোট ছেলেকে নিয়ে আর বড় ছেলেকে নিয়ে হাল্লার নাম নিয়ে একটা দৌড় দিয়ে চলে গেলেন এবং তার আগের বাড়ির কাছে এসে চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়লেন। বাড়ির সবাই উঠে গেলে বলল, কি হয়েছে, তুমি এখানে কেন চিৎকার করছো? তখন চাচি তাদেরকে সব কথা খুলে বলে। সব শুনে তারা সবাই সাথে সাথে সেই বাড়িতে গেলেন এবং দেখেন করিম চাচার দেহটা পা থেকে বুক অব্দি খেয়ে ফেলেছে কেউ একজন, আর বাড়িতে কেউ নেই। তখন সবাই তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেব এসে বললেন, এটা একটা পিশাচ জিন ছিল, সে আপনাদের বাড়ির নিচ দিয়ে যাচ্ছিল, তখন আপনাদের কান্না শুনে লাশের গন্ধ পেয়ে সে বাড়িতে উঠে এবং মানুষের রূপ ধারণ করে আপনার কাছে আসে। ইমাম সাহেব বলল, আপনার কপাল ভালো যে আপনি তাকে কোনো ডিস্টার্ব করেননি, যদি করতেন তাহলে আপনাকে আর বাচ্চাকে সে খেয়ে ফেলতো। সে ভয়ঙ্কর এক পিশাচ জিন ছিল। ওই রাতেই বেশি লোকজন জানাজানি হওয়ার আগেই লাশটি দাফন করে দেন। তারপর আর কোনোদিন কোনো সমস্যা হয়নি। ভাই, এই ছিল ঘটনা। ভাই, অনেক কষ্ট করে লিখলাম, ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, আর ভুলের জন্য ক্ষমা চাইছি। অপূর্ব একটা ঘটনা, খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। আনোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভৌতিক কথায় ঘটনা লিখে পাঠানোর জন্য। আমি অনেক 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 বেশি আনন্দিত যে আপনি ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি খুবই ইন্টারেস্টিং ছিল, পিশাচের ঘটনা। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম ঘটনা যদি আরও কিছু আপনার কাছে থাকে, বেশ বড় যদি কোনো ঘটনা থাকে, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যে ভয়ঙ্কর কোনো ঘটনা যদি থাকে বা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি যদি থাকে, অবশ্যই আমাদের কাছে লিখে পাঠাবেন, বড় হোক ছোট হোক, নো ওয়ারি, অবশ্যই ঘটনাটি লিখে পাঠাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি যেভাবে আমার কাছে এসেছে আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আশা করছি অবশ্যই আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগবে। চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাকারীর নাম মেহেদি সর্দার। তিনি যেভাবে আমার কাছে ইমেলটি লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি জিহান সাহেব, গ্রামের বাড়ি শরীয়তপুর, বর্তমানে আমি মালয়েশিয়ার প্রবাসী। আমি যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের চোখে দেখা একটা ঘটনা। ঘটনায় চলে যায় তখন 2009 কিংবা 2010 সাল হবে। আমি আমার গ্রামের একটি বোর্ডিং মাদ্রাসায় পড়ি। আমি ওখানে থেকে পড়ালেখা করতাম, তখন হেফসাখানায় পড়তাম। ঘটনার মাসটা ছিল রমজান মাস। আমি তখন তেমন কিছু একটা বুঝতাম না, অনেক ছোট ছিলাম। আজান দিলে আমরা সবাই মসজিদে যেতাম। মসজিদটা ছিল মাদ্রাসা থেকে কিছুটা দূরে, হেঁটে গেলে 3 থেকে 4 মিনিটের রাস্তা। আর আমাদের মাদ্রাসার পাশে ছিল ছোট্ট একটা কবরস্থান। তো একদিন হঠাৎ ঘুম থেকে উঠে শুনতে পেলাম যে আমাদের পাশের মসজিদের মুয়াজ্জিন মারা গেছে। বলে রাখা ভালো, তিনি ছিলেন খুব সুন্দর স্বভাবের একজন মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবার সাথে ভালো আচরণ করতেন। অতঃপর আমরা তার মৃত্যুর খবর পেয়ে সবাই জানাজার জন্য প্রস্তুত নিই এবং জোহরের নামাজ শেষ করে তার জানাজা পড়ে তাকে মসজিদের পাশের ওই ছোট্ট কবরস্থানটিতে মাটি দেওয়ার ব্যবস্থা করা হয়। অতঃপর আমরা তাকে মাটি দিয়ে মাদ্রাসায় চলে আসি। ওই দিন রাতেই তারাবির নামাজ পড়ার জন্য আবার মসজিদে যেতে হয়। যেহেতু আমি মাদ্রাসা থেকেই পড়ালেখা করতাম, তাই আমাদের মাদ্রাসার বড় হুজুরের কাছে আমি খুব প্রিয় একজন মানুষ ছিলাম। তারপর তারাবির নামাজ শেষ হওয়ার এক পর্যায়ে হুজুর বলে, জিহান চলো আজ মসজিদেই থেকে যাই। আমি হুজুরের কথা কিছু না ভেবে রাজি হয়ে যাই, যদিও একটু ভয় লাগছিল। তাও রোজার মাস ভেবে হুজুরকে কিছু বুঝতে দিলাম না। অতঃপর হুজুর যখন ঘুমিয়ে যায় তখন আমার একটু একটু ভয় লাগতে লাগলো। তার কিছুক্ষণ পরে আমি মসজিদের পাশে থাকা কবরস্থান থেকে অনেকটা ধস্তাধস্তির মতো আওয়াজ শুনতে পাই। তখন ভয় আমার হাত পা জমে যাচ্ছিল। তখনই আমি হুজুরকে ডাকতে গিয়ে ভাবি যদি এটা আমার মনের ভুল হয়। তা আমি বিষয়টা কি হচ্ছে সেটা জানার জন্য মসজিদের পাশে থাকা জানালা দিয়ে বাইরে থাকা কবরস্থানের দিকে তাকাই। তখন যা দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সদ্য কবর দেওয়া মুয়াজ্জিন সাহেবের কবরের পাশে 3 থেকে 4টা অনেক বড় উট পাখির মতো বিশাল বড় একটা প্রাণী। তাদের মধ্যে একটা প্রাণী কবর খুঁড়ে বের হয়ে মুয়াজ্জিনের
ছিঁড়ে ছিঁড়ে কাঁদছে, আর পাশে 3টা প্রাণী একে অপরের সাথে ঝগড়া করছে। এই দৃশ্য দেখার পর আমি চিৎকার করে হুজুরকে ডাক দিই এবং আমার চিৎকার শুনে ওই প্রাণীগুলো পালাতে শুরু করে এবং ততক্ষণে হুজুর এসে এই দৃশ্য দেখে ফেলে। বড় হুজুরের এই দৃশ্য দেখার পরে শক্ত করে আমার হাত ধরে জোরে জোরে আয়তাল কুরসি পড়তে শুরু করে এবং দেখতে দেখতে নিমিষের মধ্যেই প্রাণীগুলো হাওয়ায় মিলিয়ে যায়। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। বড় হুজুর তখন আমাকে সাহস দিয়ে বলল, ভয় পাস না, সকাল হতে দে। এরপর আরো কিছুক্ষণ আমিও বড় হুজুর মসজিদে অবস্থান করি। অতঃপর ভোরের আলো ফুটতে শুরু করলে বড় হুজুর আজান দেন এবং আমরা ফজরের নামাজ শেষ করে মসজিদে থাকা মুসল্লিদের সম্পূর্ণ ঘটনাটা খুলে বলি। ঘটনাটা শুনে তারা বড় হুজুরকে এবং আমাকে নিয়ে কবরের পাশে ঠিক কি হয়েছিল সেটা দেখতে চায় এবং গিয়ে দেখি কবরের ঠিক পাশে মুয়াজ্জিন সাহেবের অর্ধ খাওয়া লাশ পড়ে আছে, আর কবরের ঠিক পাশেই আমরা দেখতে পাই প্রাণীগুলোর পায়ের ছাপগুলো দেখে রীতিমতো আমরা অবাক হয়ে যাই, কারণ সেখানে দেখা যায় কুকুর, বেড়াল, গরু আর মুরগির পায়ের ছাপের মতো বড় বড় অনেকগুলো পায়ের ছাপ, যা কোনো স্বাভাবিক কুকুর বিড়ালের ছাপের মতো ছিল না, অনেক বিশাল ছিল সেগুলো। যাই হোক, এই ঘটনার পরে আমরা মুয়াজ্জিন সাহেবের অর্ধগলিত লাশটাকে পুনরায় জানাজা পড়িয়ে মাটি দিয়ে আসি এবং তারপর থেকে আর কখনো সমস্যা হয়নি। তো জেফরি ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। আমি ভৌতিক কথাতে নতুন সাবস্ক্রাইবার, আর এটা হলো ভৌতিক কথায় পাঠানো আমার প্রথম ঘটনা। আমার কাছে এরকম আরও ঘটনা আছে, বিশেষ করে কালো জাদুর একটা ঘটনা আছে। ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে পরবর্তীতে আরও অনেক ঘটনা পাঠাবো। আমি জিহান সাহেব আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাকে লিখে পাঠানোর জন্য। খুবই ইউনিক একটা স্টোরি ছিল। আমি বলবো যে মানে এরকম স্টোরি আমি আসলে অনেক বেশি মানে আপনাদের কাছ থেকে চাই। আপনারা সবসময় ঘটনাটা পাঠাবেন। জিহান সাহেব, আপনি অবশ্যই ঘটনা আমাকে পাঠাবেন। আপনি যেহেতু লিখেছেন আপনার কাছে কালো জাদুর একটা ঘটনা আছে, আমি চাই ঘটনাটা আপনি অবশ্যই লিখে পাঠাবেন। তাহলে হয়তো রবিবারের যে এপিসোড আমাদের আসছে, আপনারা নিশ্চয়ই জানেন যে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার আমাদের কালো জাদুর স্টোরি থাকে। আমরা সেভাবে করে মেনটেন করছি গত 3 সপ্তাহ ধরে, এবং আপনাদেরকে কথা দিয়েছি সবসময় কালো জাদুর ঘটনা থাকছে 3 দিন, এবং একদিন থাকছে আপনাদের দেওয়া সেরা ভৌতিক ইমেলগুলো নিয়ে একটা এপিসোড, যেটা আজকে হচ্ছে শুক্রবার। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে জিহান সাহেব এত জোস একটা ঘটনা পাঠানোর জন্য। আপনার কাছে কালো জাদুর ঘটনা থাকলে প্লিজ আমার কাছে পাঠিয়ে দেবেন, আমরা অবশ্যই শেয়ার করবো। এনিওয়েজ, আমি চলে যাবো আমাদের নেক্সট ঘটনায়। আশা করছি নেক্সট ঘটনাটা আপনাদের যথেষ্ট রকম ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তার নাম মুকসাদ হাসান, এবং তিনি যেভাবে করে আমাকে ইমেলটি পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি প্রথমে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ভূত FM এবং ভূত.com এর নিয়মিত একজন শ্রোতা, কিন্তু হঠাৎ করে ইউটিউবে আপনার প্রোগ্রামের স্টোরিগুলো সামনে চলে আসলো। তখন থেকে আপনার এপিসোডগুলো শুনে আসছি, আর কথা না বলে এখন ঘটনায় যাই। জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, আশা করছি আপনি ভালোই আছেন। তো বেশি কথা না বলে আমি আমার পরিচয় দিয়ে ঘটনায় চলে যাই। আমার নাম মুকসাদ হোসেন, বাসা আমার নেত্রকোনা সাতপাইতে, ময়মনসিংহ বিভাগ। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে শোনাবেন। তার আগে বলে রাখি, বানানে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটা আমার চাচার মুখ থেকে শোনা। প্রথমে বলে রাখি, আমার চাচার বয়স 85+ হবে। আমার চাচা যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেইভাবে আপনার সামনে তুলে ধরছি। ঘটনা বলতে শুরু করলেন চাচা, এবং ঠিক ঘটনাটা চাচার ভাষায় বলছি। আমি আর আমার ছোট ভাই, আমরা দুজন মিলে একদিন অনেক রাত করে বাড়ি ফিরে আসি। অনেক রাতে বাড়ি ফিরে আসার কারণ হলো 2 ভাই মিলে যাত্রাপালা দেখতে গিয়েছিলাম, তাই অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরে আসতে আসতে। আমি আর আমার ছোট ভাই আমরা দুজন আগে থেকে ঠিক করে রেখেছিলাম আজ রাতে যাত্রা দেখতে যাব। গ্রামে তখন শীতকাল আসতেই প্রতিটা গ্রামে একের পর এক যাত্রা হতো। শীতের দিন রাত আর যাত্রাপালার কোনো তুলনাই হয় না। তো আমরা জানতাম যে আমাদের বাবা যাত্রা দেখার জন্য যেতে দেবে না, তাই আমরা সন্ধ্যা হবার আগে থেকে ঘর থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছি। যাত্রা যখন অর্ধেক হয়েছে তখন আমার ছোট ভাই বলল, চল ভাই এবার যাই, আব্বা অনেক মারবে না রে। আমি ওর কথা শুনে রাজি হয়ে গেলাম। বলে রাখা ভালো যে যাত্রা যেখানে হয়েছিল সেখানে আমাদের বাসা থেকে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগে। 2 ভাই মিলে বাড়ির দিকে রওনা হলাম। সবাই মিলেমিশে আনন্দ করে যাত্রা দেখছে, তাই রাস্তা একদম নীরব। চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এত কুয়াশার জন্য রাস্তা শুধু 4-5 হাত দেখা যায়।
এর বেশি কিছু দেখা যায় না। আমরা দুই ভাই যাত্রার বিষয় নিয়ে কথা বলতে বলতে আসছিলাম, হঠাৎ করেই আমার ছোট ভাই বলে উঠলো, ভাই দেখ সামনে কি একটা যেন বসে আছে। আমি সামনে গিয়ে তাকিয়ে দেখি একটা বিড়াল মাঝখানে বসে আছে। বিড়ালটা ছিল এমন গায়ের রং যেন একদম সাদা অন্ধকারে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের থেকে মাত্র 3 হাত দূরে সেই বিড়ালটা বসে আছে। কি অদ্ভুত বিষয়, দুই ভাই মিলে একসাথে চেষ্টা করলাম, 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম, কিন্তু বিড়ালটা এক চুলও কোনোভাবেই নড়ে নাই। আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখগুলো জ্বল করছে। তখন আমার ছোট ভাই বলে উঠলো, চল লাঠি নিয়ে আসি। আমিও তাই রাজি হয়ে গেলাম। দুই ভাই মিলে লাঠি খুঁজতে থাকি, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে লাঠি নিয়ে এসে দেখি রাস্তায় কিছু নেই। তো এটা আর তেমন কিছু না ভেবে চলে গেলাম। দুই ভাই বাড়িতে গেলাম। বাড়িতে এসে দেখি বাবার দরজার পাশে লাঠি নিয়ে বসে আছে। আর আমাদের দেরিতে বাসায় আসতে দেখে বাবা অনেক রাগারাগি করে, এমনকি বকাঝকা করে। একটা পর্যায়ে আমাদের দুই ভাইকে রীতিমতো লাঠি দিয়ে দৌড়ানো দেয়। আমরা মায়ের খাওয়ার হাত থেকে বাঁচতে দুই ভাই একসাথে দৌড় দিলাম। রাত 1টা বাজে। তখন দৌড়াতে দৌড়াতে বুঝতেই পারিনি যে আমরা স্কুলের সামনে চলে এসেছি। হঠাৎ আমার ছোট ভাই বলে উঠলো, আমরা তো স্কুলে চলে আসছি, স্কুলটা তো ভালো না, চল বাড়ি ফিরে যাই। তখন আমি বলে উঠলাম, বাড়িতে গেলে বাবা মারবে, আজ রাতে স্কুলে থাকতে হবে। কিন্তু আমার ছোট ভাই কিছুতেই রাজি হচ্ছিল না। আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম, স্কুলে থাকবো, কিচ্ছু হবে না। এই স্কুলটা নিয়ে কিছু কথা বলি। আমাদের গ্রামের এমনকি আশেপাশে 4-5 গ্রামের মধ্যে কোনো স্কুল ভালো ছিল না। প্রায় সময় রাতে স্কুলের ছাদে অনেকে মোটরসাইকেল চলতে দেখেছে, এমনকি হঠাৎ করে ছাদের উপরে হঠাৎ করে আগুনও জ্বলতে দেখেছে। এই কথাগুলো বলার পর আমার চাচা একটু চুপ করে ফেলেন। তারপর আবার বলা শুরু করেন, রাতে যেহেতু বাড়ি যেতে পারবো না, তাই আর কিছু করার নেই, এখানেই থাকতে হবে। তারা দুজনেই তখন স্কুলের ভেতরে চলে যায়। স্কুলের দরজার সামনে গামছা পিছিয়ে শুয়ে পড়ে। হঠাৎ ছোট ভাই লক্ষ্য করে যে তার পায়ে ধরে কি যেন টানছে, কিন্তু প্রথমবার তার কিছু মনে করেননি, চোখ বন্ধ করে শুয়ে রইল। তখন আবার পায়ে ধরে টান দিয়ে প্রায় 2 ফুট জায়গা নিয়ে গেছে। ঠিক তখন আমি ওকে বলে উঠি, কিনা তো নড়াচড়া করছিস কেন, অনেক ঠান্ডা লাগছে, আমাকে জোরে শুয়ে থাক। তখন আমার ছোট ভাই আমার কানে কানে এসে বলে, উঠো ভাইয়া, আমার পা ধরে কি যেন টানছে। তখন আমি ওকে বললাম, ধরু সব কিছু না, হুদায় ভয় পাচ্ছিস, ঘুমাতো, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাক, কিচ্ছু নেই এখানে। এই ভেবে 10 মিনিট যাওয়ার পর আমার সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো। আমি অনুভব করলাম বরফের মধ্যেই ঠান্ডা একটা হাত আমার পায়ে এসে পড়লো। হাতটা আমার পায়ে শক্ত করে চাপ দিয়ে ধরলো। আমি সব বুঝতে পারছি এবং আমার পা অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এতটা চেষ্টা করার পরেও এক চুল পরিমাণ নড়তে পারলাম না। গলা পাঠিয়ে চিৎকার করতে যাব, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমার নিজের চিৎকার আমি নিজেই শুনতে পাচ্ছি না। এমনকি আনুমানিক 1 মিনিট হওয়ার পর হঠাৎ করে এমন জোরে একটা টান অনুভব করলাম যা আগে কখনো করিনি। টানের ছুটে প্রায় 5 ফিট দূরে গিয়ে ধাক্কা খেলাম একটা দেয়ালের সাথে। আমার ছোট ভাই এটা দেখে হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিল। আর আমি দেয়ালে ধাক্কা খাওয়ার পর কপালে অনেকটা ব্যথা পাই। তারপরে উঠে গিয়ে ছোট ভাইকে জড়িয়ে ধরে, কান্না করিস না, আল্লাহকে ডাক, এটা বলতে থাকি। সে আমাকে জড়িয়ে ধরে আল্লাহকে ডাকতে থাকে আর সূরা পড়তে থাকে। আমি ওর মতো আল্লাহকে ডাকতে থাকি আর আয়াতুল কুরসি পড়তে থাকি আর বলতে থাকি, দেখেন, আমরা যদি না বুঝে আপনাদের কোনো ক্ষতি করিনি, আমাদেরকে ক্ষমা করুন, এখন এখান থেকে চলে যাব, আর আসবো না। এটা বলেই আমরা দুই ভাই মিলে কান্নাকাটি শুরু করি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে পাশের ক্লাসরুমে অনেকে জোরে জোরে শব্দ হতে লাগলো। এমন শব্দ যেন অনেক মানুষ বেঞ্চে বসে গল্প করছে, অথচ পুরো ক্লাস একদম জনশূন্য। স্পষ্ট শুনছি বেঞ্চগুলো সরে যাচ্ছে একা একা এবং মনে হচ্ছে ক্লাস নিচ্ছে, 2য় শ্রেণীর ক্লাসগুলো চলছে এই মুহূর্তে। কিন্তু অদ্ভুত বিষয়, আমরা দৌড় দিয়ে পালাবো সেটাও সম্ভব হচ্ছে না। এই বিষয়ে দরজার দিকে তাকাতেই অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলাম। যাত্রা থেকে বাড়িতে যাওয়ার সময় যে বিড়ালটা দেখেছিলাম, সেই বিড়ালটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর সেম আগের মতো করেই আমাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে দুই ভাই আমরা জোরে জোরে দোয়া পড়তে থাকি। আমাদের এমন মনে হচ্ছে যে আমাদের পাগুলো মনে হয় চুম্বক দিয়ে মাটিতে আটকে রাখা হয়েছে, কোনোভাবেই পাগুলো নড়াতে পারছি না। এক ভাই আরেক ভাইকে বলতে লাগলাম, আজ মনে হয় আর ঘরে যাওয়া হবে না। ঠিক তখন ফিল করলাম আমরা যে রুমে শুয়েছিলাম সেই রুমে অনেক সুন্দর একটা আতরের গন্ধ। রুমটা ছিল 3য় শ্রেণীর ক্লাসরুম। আতরের গন্ধ পাবার সাথে সাথে লক্ষ্য করলাম অন্য রুম থেকে সে শব্দগুলো আসছিল, সেগুলো নিশ্চুপ হয়ে গেছে। আর দরজার পাশে দাঁড়িয়ে থাকা সেই বিড়ালটিও নেই। এমন মনে হচ্ছে এখানে কিছুই হয়নি, সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। এমন অবস্থায় ভাইকে বললাম, ডাইনে বামে কোনো দিকে তাকাবি না, আমি যেদিকে দৌড়াবো তুইও সেদিকে দাঁড়াবি, পিছিয়ে পিছিয়ে দৌড়াবি।
সে বলল ঠিক আছে। তখন গামছা দিয়ে একে অন্যের হাত শক্ত করে বাঁধলাম যাতে দুজন দুজনকে ছেড়ে না যেতে পারি। আমি আল্লাহর নাম নিয়ে লুঙ্গিটা ভালো করে বাঁধলাম, ছোট ভাইকেও বাঁধতে পড়লাম। সবকিছু শেষ করে ডাইনে বাইমে না তাকিয়ে দৌড় দিলাম সামনের দিকে এবং চিৎকার দিয়ে দুই ভাই একসাথেই অজ্ঞান হয়ে গেলাম আমার বাড়ির উঠানে এসে। আর আমাদের জ্ঞান আসলো পরের দিন বিকাল 5টায়। তখন সবাই জিজ্ঞেস করলো আমরা কোথায় গিয়েছিলাম আর আমাদের গায়ে এত কাদা ছিল কেন। তখন সবকিছু খুলে বললাম। তখন বাবা কান্নায় ভেঙে পড়লেন এবং আমাদেরকে জড়িয়ে ধরলেন আর বলল, ওই স্কুলে কেন গেলি? জানিস না স্কুলটা ভালো না? তখন বাবাকে বললাম, তোমার লাঠির ভয়ে এত দূর গিয়েছিলাম, পরে তো গিয়ে মনে নেই যে ওটা স্কুলের মাঠ। তারপর দুজন মিলে স্কুলে থাকবো বলে ঠিক করলাম। এরপরে যত ঘটনা ঘটেছে। এই বলেই আমার চাচা ঘটনাটা শেষ করলেন। ভাই সত্যি কথা বলতে আমাদের এই স্কুল নিয়ে অনেক ঘটনা আছে। একবার আমাদের পাশের গ্রামের একজন অনেক রাতে সাইকেল চালিয়ে এই স্কুলের পাশ দিয়ে আসছিল। হঠাৎ করে সে লক্ষ্য করলো সাদা কাপড় পরা এক বৃদ্ধ মহিলা রাস্তা থেকে নেমে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে সে ভাবলো যে এত রাতে এই বৃদ্ধা মহিলা কোথায় যাচ্ছে। সে মনে করেছে হয়তো গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে, ভুলভাল যাচ্ছে। সে বৃদ্ধার উপকার করতে গিয়ে সে যে নিজে বিপদে পড়বে এটা কে জানতো। সেই বৃদ্ধা মহিলা ডাকতে লাগলো, চাচি, এই চাচি, ওইদিকে কই যান? ওইদিক দিয়ে কোনো রাস্তা নেই, রাস্তা তো এই দিকে। কিন্তু এতবার ডাকার পরেও সেই মহিলা তার দিকে একবারও ফিরে তাকায়নি। যখন দেখে বৃদ্ধা মহিলা তার কথা শুনছে না, তখন সে সাইকেলকে রাস্তার পাশে দাঁড় করিয়ে সে বৃদ্ধার কাছে ছুটে যায়। যেতে যেতে আবারও বলতে থাকে, চাচি এইদিকে, ওইদিকে কই যান? ওইদিকে কোনো রাস্তা নেই। কিন্তু চাচি উত্তর দেয় না। চাচি যখন কোনো উত্তর দিচ্ছিল না, তখন সেই চাচির হাত ধরে ফেললো। যখন চাচির হাত ধরলো, সে অনুভব করলো চাচির হাত একদম ঠান্ডা এবং চাচির শরীর থেকে অনেক বাজে দুর্গন্ধ আসছে। হাত ধরার পর চাচি তার দিকে তাকালো। সে দেখলো চাচির মনে নেই, একদম সাদা। এটা দেখে চাচির হাত ছেড়ে দিয়ে এক দৌড়ে সাইকেলে গিয়ে ছুটতে লাগলো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই যে এত প্যাডেল মারছে, কিন্তু সাইকেল এক চুল পরিমাণ সামনে এগোচ্ছে না। তখন সে আবার চাচির দিকে তাকালো, কিন্তু অদ্ভুত বিষয় সেখানে কেউ নেই। এটা দেখার পর সে নিজেকে আর ধরে রাখতে পারে না, সে জ্ঞান হারিয়ে ফেলে। তার 10 মিনিট পর রাস্তা দিয়ে আমাদের পাশের গ্রামের ছেলেরা মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল। তখন রাস্তায় তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সবাই বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে, তখন তার সাথে কি কি ঘটেছিল সব ঘটনা খুলে বলে। আর তার গায়ে অনেক জ্বর আসে। সেই জ্বর নিয়ে সে বিকালে ঘুমিয়ে যায়। কিন্তু আফসোস, রাতে যখন তাকে ভাত খাওয়ানোর জন্য ডাক দিতে যায়, তখন গিয়ে দেখে সে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে যখন জানাজা হবে, তখন এক হুজুর সব ঘটনা শোনার পর বলে, যেই রাতে নাকি তার সাথে এই ঘটনা ঘটেছে, সেই রাতেই নাকি সব হয়ে গেছে। যদি সেদিন সেই বৃদ্ধার হাত না ধরতো, তাহলে হয়তোবা বেঁচে ফিরত। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে অবশ্যই আমি ঘটনাগুলো পাঠিয়ে দিব। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ মুকসাদ হাসান ভাই, আপনার ঘটনা পড়ে শোনালাম। যথেষ্ট ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল, আমার প্রচুর পরিমাণে ভালো লেগেছে। আমি চাই যে এরকম ইন্টারেস্টিং স্টোরি যদি আপনাদের কাছে আরও থাকে, মুকসাদ হাসান ভাই যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে, চাইলে এভাবে আপনারা লিখে পাঠাতে পারেন। খুবই চমৎকার ছিল তার, মানে লেখাটা খুব সুন্দর এবং পড়ে খুব শান্তি পেয়েছি। অনেক অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। এরকম ইন্টারেস্টিং স্টোরি আমরা সবসময় চাই। স্কুলের একটা ঘটনা, মানে একই সাথে দুটো স্টোরি আমি পেয়েছি, খুবই ইন্টারেস্টিং ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ মুকসাদ হাসান ভাই। আমরা চলে যাবো আমাদের নেক্সট ঘটনায়। আশা করছি নেক্সট ঘটনাটা আপনাদের ভালো লাগবে এবং নেক্সট ঘটনাটা আমাদের এক লিসেনার আমাদেরকে লিখে পাঠিয়েছেন। চলে যাই ঘটনায়। ঘটনাটি যিনি আমাদেরকে ইমেল করেছেন তার নাম হচ্ছে তারিফ ভাই। আশা করছি তারিফ ভাইয়ের ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে। যদিও ঘটনাটি খুব ছোট, কিন্তু স্টোরিটা খুব ইন্টারেস্টিং ছিল। আমরা চলে যাচ্ছি ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক হুবহু সেম টু সেম তুলে ধরছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। শুরুতে আমার পরিচয় দিইনি, আমি তারিফ আহমেদ। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্গাপুর গ্রামে। আমি প্রত্যেক রাতে ঘুমানোর আগে আপনার ভৌতিক কথার ঘটনাগুলো শুনি এবং খুবই ভালো লাগে। আমি এখন আমাদের পাশের গ্রামের হুজুরের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের কাছে পাঠাচ্ছি, যদি ভালো লাগে তো পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে, তখন রাত প্রায় 3টা বাজে। স্বাভাবিকভাবেই আশেপাশের মানুষ সবাই ঘুমিয়ে গেছে, হুজুরও তখন ঘুমাচ্ছিল। হঠাৎ হুজুরের দরজায় কেউ একজন টোকা মেরে হুজুরকে ডাকার শব্দ পেয়ে হুজুরের
ঘুম ভেঙে যায়। তখন হুজুর বাইরে গিয়ে দেখতে পায় একজন সাদা জুব্বা পরা জিন মানুষের রূপ ধারণ করে হুজুরের দরজায় দাঁড়িয়ে আছে। দরজা খুলতে সে হুজুরকে বলে তার সাথে যেতে হবে। হুজুর জিজ্ঞেস করলো, এত রাতে কই যাবো? আর আপনি কে? আপনাকে তো চিনি না, এই এলাকা তো আগে আপনাকে কখনো দেখিনি। জিনটা মানুষের রূপে থাকায় হুজুরকে কোনো কিছু বুঝতে দিলেন না এটাতে জিন। সাদা জুব্বা পরা জিনটা হুজুরকে বারবার বলে উঠলো, একটা জানাজা পড়াতে হবে, আর আপনি জানাজাটা পড়বেন। আমি অনেক দূর থেকে এসেছি, আপনি চিনবেন না আমাকে। হুজুর কোনোভাবেই যেতে রাজি হন না, কয়েকবার বলার পরও রাজি হন না। কিন্তু জিনটা হুজুরকে অনেকবার অনুরোধ করার পর হুজুর আর না গিয়ে পারলেন না, হুজুর রাজি হয়ে যায়। পরে হুজুর পাঞ্জাবি পরে রওনা হয় জিনটার সাথে। জিন হুজুরকে পাশের গ্রামে মসজিদের সামনে একটা খালি জায়গা আছে, ওখানে নিয়ে যায়। ওখানে গিয়ে হুজুর দেখলো একটা মুর্দাকে সামনে রেখে 30 জনের মতো লোক দাঁড়িয়ে আছে। তখন হুজুর বিষয়টা স্বাভাবিকভাবে নিল, হুজুরের আর কোনো সন্দেহ ছিল না। হুজুর 30 জনের মতো লোক দেখে আসলে ভাবলো যেটা আসলে একটা জানাজার নামাজ। তখন হুজুর নিয়মটা বলে জানাজা শুরু করলেন। কিন্তু জানাজা শেষ করে যখনই হুজুর সালাম ফেরায় তখনই হুজুরের গলা শুকিয়ে যায়। হুজুর ভয় রীতিমতো সূরা কালাম পড়া শুরু করেন। হুজুর সালাম ফেরানোর পর দেখেন আশেপাশে কোনো মানুষই নেই, শুধু খাটিয়ায় একটা মুর্দা সেখানে আছে। একবার ভেবে দেখেন তো আপনাদের সাথেও যদি এইরকম ঘটনা ঘটে কেমন হবে আপনার বিষয়টা। হুজুর প্রথমে ভয় পেলেও হুজুর চিন্তা করে যে কার জানাজা পড়ালাম, দেখে আসি। ভয়ে ভয়ে খাটিয়ার দিকে এগিয়ে যায়, মুখের কাপড়টা সরাতে দেখে হুজুর সেখানে শুয়ে আছে। এটা দেখার পর হুজুর নিজেকে আর ধরে রাখতে পারলো না, সেখানেই অজ্ঞান হয়ে যায়। সকালে ফজরের সময় মুসল্লিরা নামাজে যাওয়ার পথে হুজুরকে এই অবস্থায় দেখে তাকে বাসায় পৌঁছে দেয় এবং হুজুরের জ্ঞান ফিরে আসলে সবাইকে সেই ঘটনাটা শেয়ার করে। এই ছিল একটি ঘটনা, আশা করছি ভালো লাগবে। প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। যদিও ঘটনাটা একটু কমন স্টোরি ছিল, এরকম স্টোরি আমরা আগেও শুনেছি। আমরা সেই ইউনিক একটা স্টোরি, এতগুলো ঘটনা আমরা যতগুলো ঘটনা পড়েছি আজকে ম্যাক্সিমামে সব ইউনিক স্টোরি ছিল, একটু কমন স্টোরির ভিতর পড়েছে, বাট ঘটনা খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ তারিফ ভাই, আপনাকে অভিনন্দন, আপনার ঘটনাটা সিলেক্ট হয়েছে এবং প্রতি কথায় এটা আমি সাকসেসফুলি পড়ে শুনেছি এবং আশা করছি আপনারও ভালো লেগেছে। সো বন্ধুরা, এই ছিল ঘটনা। কেমন লাগলো এই ঘটনাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা জানতে চাই এবং অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য জানতে চাই। আমরা চলে যাব আমাদের আরেকটি ঘটনায়, আশা করছি নেক্সট স্টোরিটা আপনাদের যথেষ্ট রকম ভালো লাগবে। চলে যাই ঘটনায়। এই ঘটনাটি একটি ভৌতিক বাড়ি নির্ভর ঘটনা এবং ভৌতিক বাড়ি কেন্দ্রিক ভয়ঙ্কর একটি ঘটনা। আসুন ঘটনায় প্রবেশ করা যাক। এই জগতে ভগবান এবং ভূত দুজনেরই অস্তিত্ব আছে, এ আমার বিশ্বাস। যদি এখন লিখি যে আমি ভূত দেখেছি, কেউ বিশ্বাস করতে চাইবে না। আসলে ভূতের অস্তিত্ব দেখতে গেলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো ইন্দ্রিয়ের ক্ষমতা, সাহস আর আত্মবিশ্বাস। একটু উদাহরণ দেওয়া উচিত। আপনার কোনো জমিদার বন্ধু তার গ্রামের বাড়িতে আপনাকে নিয়ে বেড়াতে গেল। সে এই প্রথম তার গ্রামের বাড়ি যাচ্ছে, সঙ্গে আপনি। তার আগে বন্ধুর কাছে গল্প শুনেছেন ওদের পূর্বপুরুষরা ভীষণ অত্যাচারী ছিলেন, যে সমস্ত চাষিরা সময় মতো খাজনা দিত না তাদের ধরে এনে এই বাড়ির গোপন কক্ষে বন্দি করে রাখত। ততদিন বন্দি রাখা হতো যতদিন না তারা আত্মীয় পরিজন খাজনার টাকা পরিশোধ করতে পারবেন। টাকা দিলেই মুক্তি, টাকা না দিলে সে ঘরে বন্দি হয়ে মৃত্যু। এক ফোঁটা জল কেউ দেবে না, মরে গেলে সেই লাশ পেছনের বাগানে পুঁতে ফেলে দেওয়া হতো। আপনি সেই বাড়িতে পৌঁছানোর পর দেখলেন 3 মহলের একটি বাড়ি, বিশাল প্রাচীন বাড়ি। একটা অংশ মেরামত করে থাকার উপযুক্ত করে রাখা হয়েছে, বাকি অংশ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। আপনার এবং আপনার বন্ধুর জন্য 2টো আলাদা ঘর রয়েছে। আপনার ঘরের জানালা দিয়ে দেখা যায় পেছনের বাগান। আপনি বন্ধুর কাছে জানতে চাইলেন সে গোপন ঘরটা কোথায়। বন্ধু বললেন সেই ঘর ঠিক কোথায় আছে সে জানে না। রাতের খাওয়া শেষ করে আপনি একা একটি ঘরে বিশাল পালঙ্কে শুয়ে আছেন। ঠিক এমনই সময় লোডশেডিং, নিকশ কালো অন্ধকার, একমাত্র আপনি জেগে আছেন। এমন সময় বাগানের দিকের জানালা হঠাৎ খুলে গেল। ঘরের মধ্যে দমকা হাওয়া বইছে। আপনি তাড়াতাড়ি খাট থেকে নেমে ঘরের বাইরে যেতে চাইলেন, কিন্তু অচেনা খাট, অচেনা মশারি আপনার পা জড়িয়ে গেল। আপনি যত ছড়াতে চাইছেন তত জড়িয়ে যাচ্ছে। জানালা খটখট শব্দ করে একবার খুলছে আবার বন্ধ হচ্ছে। আপনি ভয় পাবেন। চোখ বন্ধ করে একবার ভাবুন আপনার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না, আপনার জল তেষ্টা পেয়েছে। ঠিক তখনই আপনার মনে পড়ল এই বাড়িতে অনেক মানুষ একটু জল না পেয়ে মারা গেছে। আজ তারা ফিরে এসেছে প্রতিশোধ নিতে।
কারণ আজ সেই পুরনো জমিদার বাড়ির বংশধর এসেছে। আজ বদলা নেওয়ার জন্য সবাই তৈরি। আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন, আর এটাই তো স্বাভাবিক। কি লিখতে চাইলাম আর কোথায় চলে এলাম, আসুন ঘটনায় আসছি। চলুন তাহলে ঘটনায় যাওয়া যাক। তখন আমি হাইডি রোডের একটা চায়ের গোডাউনে সুপারভাইজারে চাকরি করি। ওই রাস্তাটা খিদিরপুরের একটু পর থেকে শুরু হয়েছে। আমাদের গোডাউনের ম্যানেজারের দায়িত্বে ছিলেন নিখিল রয় নামের এক ভদ্রলোক। তিনি আমার থেকে বয়সে অনেক বড় হলেও যেহেতু অন্য কাজগুলো যাদের উপর ছিল তারা কথা বলার সময় পেত না বা একদম সময় নষ্ট করতো না, কারণ কাঠের পেটি থেকে চায়ের পাতা বের করে আবার বিভিন্ন ধরনের পকেট ভর্তি হবে যে দল, হ্যাঁ ওরা এক একটা দল ভাগ করে কাজ করত। যত বেশি প্যাকেট হবে সেই হিসাবে মজুরি। তাই আমি অগত্যা নিখিল বাবুর সঙ্গে গল্প করতে বাধ্য হলাম। একদিন হঠাৎ নিখিল বাবু বেশ উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে আমাকে বললেন, আবার একটা মানুষের মৃত্যু হলো ওই অভিশপ্ত বাড়িটাতে। কার অভিশপ্ত বাড়ি? কে বললো আবার? আর কি বা বলবো তোমাকে, আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা অভিশপ্ত বাড়ি আছে। প্রথমে ওই বাড়ির মালিকের মানে যিনি বাড়িটা তৈরি করেছিলেন তিনি মারা যান। তারপর একজন ওই বাড়িতে একদিন আশ্রয় নিয়েছিলেন। গ্রামের ছেলেদের পাল্লায় পড়ে বাজি ধরেছিলেন যে এক রাতে ওই বাড়িতে থাকবেন। পরের দিন সকালে ওই বাড়ির ভেতরে তার লাশ উদ্ধার করা হয়। কয়েকদিন আগে এক পাগল মানে উন্মাদ ভুল করে ওই বাড়িতে ঢুকে পড়ে। আজ সকালে পচা গন্ধ, সবাই এসে দেখছে তার লাশ গলিত অবস্থায় পড়ে আছে। পুলিশ জানে না, সবাই জানে। পুলিশের কাজ ধরা, ভূত ধরা তো আর পুলিশের কাজ নয়, ওঝাদের কাজ। আমি বললাম, সে তো অবশ্যই, তো তা বাড়ির মালিক কেউ নেই? উনি আর ওনার স্ত্রী থাকতেন, ছেলে মেয়ে আছে কিনা জানি না। মালিক মারা যাওয়ার পরে বউটো কেউ থাকে না ওখানে। আমি মনে মনে ভাবলাম আগামীকাল রবিবার আমি ওই বাড়িটাতে থাকবো। আমি নিখিল বাবুর বাড়িতে একবার গিয়েছিলাম, তবুও সঠিক ঠিকানা পাওয়ার প্রশ্ন করলাম, আপনার বাড়ি থেকে কত দূর সেই বাড়ি? আমার বাড়ি থেকে সোজা রাস্তা ধরে 1 মাইল যেতে হবে। তারপর ডান দিকে একটা রাস্তা ধরে কিছুটা গেলেই দেখা যাবে সে অভিশপ্ত বাড়ি। পরের দিন সকালে আমি চললাম অভিযানে। সঙ্গে কিছু খাবার, একটা ইমার্জেন্সি লাইট, টর্চ, একটা হকি স্টিক। দুপুরবেলা পৌঁছে গেলাম সেই অভিশপ্ত বাড়িতে। বাড়িটার চারদিক ঝোপ জঙ্গলে ভর্তি। বাড়ির দেয়াল ফাটিয়ে উপর দিয়ে উঠে গেছে বড় বড় গাছ। দরজা বা গেট বলে কিছুই নেই। আমি বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িটার বাস্তু দোষ আমার প্রথমেই নজরে এলো। বিবরণ করলাম না। দিনের বেলাতে ভিতরটা নিকষ কালো অন্ধকার। আমি ভিতরে ঢুকতেই কয়েকটা চামচিকা আর বাদুড় ফরফর করে উঠতে থাকলো। আমি আমার ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দিলাম। বাড়িটা দোতলা। আমি দোতলায় যাওয়ার সিঁড়িটা খুঁজে পেলাম। উপরে ওঠার পরে বুঝতে পারলাম এখানে অশরীরী কিছু অবশ্যই আছে, কিন্তু কোথায়? আমি সেই ঘরটাতে গিয়ে বসলাম। ওই ঘরটা একটু পরিষ্কার আছে, বাকি সব ঘরে বাদুড়ের রাস্তা না, বোটকা গন্ধ। এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা যায় না। একটা অন্য ঘরে ঢুকলাম। একটা বাদুড় উড়ে এসে মুখে এমন ধাক্কা দিল যে আমার ইমার্জেন্সি লাইটটা হাত থেকে পড়ে নিভে গেল। এখন টর্চ লাইটটাই একমাত্র ভরসা। আমি বোতল থেকে জল গিললাম। ঘড়িতে সবে 8টা বাজে, অথচ মনে হচ্ছে রাত 2টো বাজে। আমি টর্চ লাইটটা জেলে ছাদে যাওয়ার সিঁড়ি ধরে উপরে উঠলাম। সঙ্গে আমার হকি স্টিক নিলাম, ভূতের জন্য নয়, বাদুড়ের অত্যাচার থেকে বাঁচার জন্য। ছাদের উপরে উঠতে অনুভব করলাম আমার ঠিক পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি পিছনে ফিরে না তাকিয়ে বললাম, আমি এখানে আপনার জন্য এসেছি। এখনো মায়া কাটিয়ে উঠতে পারেননি কেন? কোনো প্রশ্নের উত্তর আশা করিনি, কিন্তু প্রতিক্রিয়া পাবো সেটা বুঝতে পারছিলাম। এবার আমার হাতের হকি স্টিকটাতে একটা টান অনুভব করলাম। হকি স্টিকটা সোজা হয়ে চিলেকোঠার ঘরের দিকে যেতে চাইছে। আমি চললাম। একসময় হকি স্টিকটা আমাকে টেনে ঘরের পাশে নিয়ে চলে গেল এবং থেমে গেল। আমি হকি স্টিকটা নিয়ে মেঝেতে খুব জোরে আঘাত করলাম। মেঝের খানিকটা অংশ ভেঙে হকি স্টিকটা ঢুকে গেল। আমি টর্চের আলোতে দেখতে পেলাম একটা নরকঙ্কাল। মেঝের অংশ ভালো করে পরিষ্কার করে বুঝতে পারলাম কোনো মহিলার মৃতদেহ হবে, হাতের শাখা। আমি বললাম, আমি আপনার মুক্তি লাভের ব্যবস্থা করছি, আপনি তাড়াতাড়ি নিচে নেমে আসুন। রেল স্টেশনের পাশে পেট্রোল পাম্প থেকে লিটার 5 পেট্রোল কিনলাম আর একটা দোকান থেকে কেজি 2 খবরের কাগজ নিয়ে আসলাম। ফিরে আসলাম সেই অভিশপ্ত বাড়িতে। ছাদে ভালো করে কাগজ বিছিয়ে মেঝে থেকে সেই কঙ্কালটা তুলে নিয়ে কাগজের বিছানায় শুয়ে দিয়ে ভালো করে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলাম। আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে। আধা ঘন্টার মধ্যে ছাদে পড়ে থাকলো কেবলমাত্র সাদা রঙের ছাই।
সেদিন রাতে সেই বাড়িতে বসে অঙ্ক মেলাচ্ছি। 1, স্বামী তার স্ত্রীর সন্দেহে বসে খুন করে ছাদের চিলেকোঠায় পুঁতে দেয়। 2, পাগল বা উন্মাদটা সেই সময় রাজমিস্ত্রি ছিল। 3, আরেকজন যে মারা গিয়েছিল কে সে? তার জন্য কি স্বামী স্ত্রী বিবাদ? জানি না। তবে সোমবার নিখিলবাবু আবার আমাকে উত্তেজিত হয়ে বললেন, জানো না সে কি কাণ্ড? রোববার রাতে সেই বাড়িতে টাও দাও করে আগুন জ্বলছিল। গ্রামের সবাই দেখতে পেয়েছে। আমি আর ওই গ্রামে থাকবোই না। আমি কেবলমাত্র একটা কথাই বললাম, ভূত আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে আপনার চিন্তা কিসের? নিশ্চিন্তে থাকতে পারেন, ওই বাড়ির অভিশাপ মনে দূর হয়ে গেছে। ভূতেরা আগুন দেখলেই পালিয়ে যায়, সেটা তো জানেন। অতএব চিন্তা ছাড়ুন, চলুন এক কাপ চা খাওয়া যায়, গরম গরম চা। দুজন অসমবয়সী মানুষ চায়ের গোডাউন থেকে বের হয়ে বাইরের দোকানে চা খেতে গেল। এই ছিল ঘটনা লিখে পাঠিয়েছেন তমাল গাঙ্গুলি। আশা করছি তমাল গাঙ্গুলির এই ঘটনাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা শুনছেন তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কাছে যে আমাদের আজকের এপিসোডটা আপনাদের কাছে কেমন লাগছে। আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে ইনশাল্লাহ আমাদের ভৌতিক কথা অনেক দূর এগিয়ে গেলে আমরা 4টা করে এপিসোড দেব, এবং আমরা সেটাই চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সেটা মনে হচ্ছে আমি অনেকখানি সাকসেসফুল হতে পেরেছি। আপনাদের দোয়ার সাথে আছে, আপনাদের ভালোবাসার সাথে আছে। আমি কল্পনাও করিনি এত সুন্দর সুন্দর রেসপন্স পাবো, এত ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো। দিন যাচ্ছে আর আপনারা আমাকে আপনাদের বুকের মধ্যে জড়িয়ে ধরছেন এবং ভালোবাসা দিয়ে আগলে ধরছেন। আর এটাই তো চাই, আমি চাই আপনাদের সাথে সব সময় নতুন নতুন ঘটনা নিয়ে আসতে আর নতুন ভালোবাসা নিয়ে আসতে। আপনাদের জন্য আজকের এই ছিল আয়োজন। আজকে শুক্রবারের আয়োজনে আমরা মোটামুটি 6 জন লিসনারের ভয়ঙ্কর কিছু ঘটনা শুনেছি। কার ঘটনা আপনাদের কাছে ভালো লেগেছে? আমার কাছে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে আমি বলবো যে সালাম ভাইয়ের ঘটনা খুব ভালো একটা ঘটনা ছিল। এরপরে যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে মেহেদি সর্দার, তার ঘটনা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। মানে ওভারঅল অনেকগুলো ভালো ভালো ঘটনা আমরা আজকে পেয়েছি। একটা পিশাচের ঘটনা পেয়েছি, আজকে একটা ভৌতিক বাড়িরও ঘটনা পেলাম লাস্টে। ইন্টারেস্টিং। আজকের আমার মনে হয় যে আজকের এপিসোডটা সবাই অনেক এনজয় করেছেন। সো আমি বলবো একটাই কথা যে আমরা সবাই চাই যে কালো জাদুর ঘটনাগুলো শেয়ার করতে। মানুষের জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আজাব বা কালো জাদু সবসময় ঘটে থাকে। কালো জাদুর বান যে কত ভয়ঙ্কর জিনিস সেটা নিশ্চয়ই আপনারা যাদের সাথে ঘটেছে জিনিসগুলো সবাই ভালো মতো জানে। সো দ্যাটস ওয়াই বলি যে কালো জাদুর ঘটনা আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল আইডিটা হচ্ছে bhautikstories@gmail.com। এই ইমেলে গিয়ে আপনি আপনার ঘটনা অবশ্যই খুবই স্মুথলি রাইট ডাউন করবেন এবং ফ্রেশভাবে লিখে প্রথম থেকে শেষ পর্যন্ত যত বড়ই হোক না কেন কোনো সমস্যা নেই। আমরা চাই একটা গল্প দিয়ে একটা এপিসোড সাজাতে। যত বড় করবেন, 1 ঘন্টার এপিসোড করবেন তত ভালো। আপনার ঘটনাটা আমি চাই যে আপনার ঘটনাটা আপনি আমাদের মাধ্যমে বলেন, আমি এটাই চাই। সো এই জন্য বলবো সবসময় ভালো ঘটনা লিখে গুছিয়ে সুন্দর করে লিখে পাঠাবেন। আশা করছি আপনাদের ঘটনা সবসময় আমি পড়ে শোনাই। নিশ্চয়ই দেখেছেন আমি একটা ঘটনা বাদ দিইনি, যতগুলো ঘটনা এসেছে সবার ঘটনায় আমি পড়ে শুনিয়েছি। ঠিক এভাবেই আপনাদের সবার ঘটনা আবারও পড়ে শোনাবো। নেক্সট শুক্রবারে আবারও সবার ঘটনা নিয়ে আবার উপস্থিত হব, এবং আগামী পরশুদিন আবারও কথা হবে ভৌতিক কথার কালো জাদুর ঘটনা নিয়ে। আবারও আসবো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ বন্ধুদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভৌতিক কথাকে ভালোবেসে যাবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।